দেখো, আজকে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টের মধ্যে তোমরা ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে এই হচ্ছে পৃথিবী। এখান থেকে পৃথিবীর উপরে খানিকটা স্তর জুড়ে আছে বাতাস বা বায়ুমণ্ডল, আর দূরে সূর্য থেকে পৃথিবীতে তাপ আর আলো এসে পৌঁছাচ্ছে। এই যে পৃথিবীতে তাপ আলো এসে পৌঁছাচ্ছে, এর ফলে কি হয়? পৃথিবী উত্তপ্ত হয়। তার ফলে কি হয় আমরা জানি, যে কোনো ভিজে জামা কাপড় মেলে শুকিয়ে যায়, বা নদী নালা থেকে জল শুকিয়ে যায়, বিশেষ করে গরমকালে এটা বেশি হয়। হ্যাঁ, বা রাস্তায় দাঁড়িয়ে থাকলে রোদের জন্য প্রচণ্ড তাপ লাগে বা গরম লাগে। তো এই সমস্ত কারণগুলো কেন হয়? এই যে সূর্য থেকে আলো আসছে, তাপ আসছে, এর সঙ্গে কিন্তু ইনফ্রারেড মানে IR রে, ইনফ্রারেড রে, এরকম একটা অদৃশ্য শক্তি কিন্তু আসে, রশ্মি আসে। এই রশ্মিটাই কিন্তু যে আমাদের গরম লাগে বা তাপের যে অনুভূতি সেটার জন্য দায়ী, এই ইনফ্রারেড রে বা IR রে। এই IR রে কী হয়? এই IR রের ফলে যে আসছে, সেটার ফলে কি হয় তোমরা দেখো। যেমন ধরো, যদি কোনো রাস্তায় দাঁড়িয়ে থাকো তাহলে অতটা গরম লাগে, তার থেকে যদি একটা বদ্ধ জায়গায় থাকো, মানে একটা পুরোপুরি জানলা দরজা বন্ধ করা ঘর বা গাড়ি, তার মধ্যে থাকলে গরমটা বেশি লাগে। কেন হয়? তার কারণ হচ্ছে কাঁচের জানলা দিয়ে ঘেরা এর মধ্যে, মানে যেখানে বাতাস চলাচল হচ্ছে না সেসব জায়গায় গরমটা আরও বেশি লাগে। তার কারণ হচ্ছে, যখন এই যে IR রেটা সূর্য থেকে এসে পৌঁছাচ্ছে, এই IR রেটা অন্যান্য মানে কাঁচের জানলা ভেদ করে, বেশি শক্তি সম্পন্ন IR রে সূর্য থেকে আসছে, ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে, এবং তখন কি হয়? অন্যান্য জিনিসগুলো সেই IR রেটা শোষণ করে নিচ্ছে। তারপরে আবার যেহেতু তাপটা সম্পূর্ণ শোষণ করে নেওয়া যায় না বা সম্পূর্ণ পরিবর্তিত হয় না, সেটা আবার কিছুটা ফিরেও যায় বিকিরিত হয়ে। তো সেই তাপটা বিভিন্ন বস্তুগুলো ছেড়ে দেয়। যখন ছাড়ে তখন কিন্তু সেই ইনফ্রারেড রের কিন্তু শক্তি কমে যাচ্ছে। শক্তি কমে যাওয়ার ফলে কি হয়? সেটা কিন্তু আর ওই কাঁচের জানলা বা কাঁচের দরজা ভেদ করে বেরিয়ে যেতে পারে না, সেটা তার মধ্যেই থাকে। সেই জন্য ভিতরটা অনেকটা বেশি গরম হয়ে ওঠে। এই গরম হয়ে ওঠার জন্যই কিন্তু আমাদের কষ্ট হয় বেশি। এরকম বদ্ধ জায়গায় থাকলে আমাদের অনেক বেশি কষ্ট হয়। এই যে ইনফ্রারেড রে যে অণুগুলো পৃথিবীতে আসছে, এইটা অনেক সময় পৃথিবীর ক্ষেত্রে কি হয়, যখন এই যে গরম হয়ে উঠছে বা পৃথিবীটা গরম হয়ে উঠছে, সেই গরম হয়ে ওঠার ফলে সেই ইনফ্রারেড রে কিছুটা কিন্তু যেটা পৃথিবী শুষছে সেটা কিন্তু আমাদের মাটি বা বাতাস, জল, এরাও কিন্তু শুষে নিচ্ছে। এবার এই যে ইনফ্রারেড রেটা শুষে নিচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিতে পারছে না। যে কিছুটা পরিমাণ বিকিরিত করছে, সেই কিছুটা পরিমাণ যে বিকিরণ করছে, সেটা কিন্তু বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসগুলো আছে, কিছু কিছু গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প হতে পারে, নাইট্রাস অক্সাইড হতে পারে, মিথেন হতে পারে, এই ধরনের বিভিন্ন গ্যাসগুলো এই ইনফ্রারেড রে যেটা ছেড়ে দিচ্ছে সেটাকে শোষণ করছে। এরাও আবার কিছু পরিমাণ কিছুক্ষণ পরে বা আরেকটু সময় পরে এরাও আবার কিছু পরিমাণ ইনফ্রারেড রে বিকিরিত করছে। এই যে কিছুটা পরিমাণ তাপ পৃথিবীতে হয়ে যাচ্ছে, সবটা ফিরে যেতে পারছে না। এর ফলে কিন্তু পৃথিবীটা আস্তে আস্তে, পৃথিবী পৃষ্ঠ বা বায়ুমণ্ডল আস্তে আস্তে গরম হচ্ছে। এই ঘটনাটাকেই বলা হয় উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, এর ফলেই আর এই যে বাতাস, যে বাতাসের যে কিছু কিছু গ্যাস, সেই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসগুলোকে যেই যে শোষণ করছে এবং ইনফ্রারেড রে শোষণ করছে এবং গরম করে দিচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। হ্যাঁ, এই গ্রিন হাউস এফেক্টটা অনেক সময় শীতের জায়গায় চাষের কাজে বা বিভিন্ন গাছপালা, ফলমূল বা ফুল ফলানোর ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেখানে একটা কাঁচের ঘরের মতো করে দেওয়া হয়, যার মধ্যে গাছপালা থাকে, এবং এটা খোলা সূর্যের আলোর তলায় এই কাজটা করা হয়, যাতে সূর্যের আলোটা এসে কাঁচের বক্সের মধ্যে প্রবেশ করে এবং পুরোপুরি বেরিয়ে যেতে না পারে, ভিতরটা কিছুটা গরম থাকে। খুব ঠান্ডা জায়গায় এই জিনিসটা ব্যবহার করা হয়। একে বলা হয়, সেই যে এই ঘটনাটা থেকে বা এই কনসেপ্টটা থেকে যেতে এটা এসছে, তাই এটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। হ্যাঁ, আর এই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এই যে গ্যাসগুলো, এগুলো কিন্তু খুবই ক্ষতিকারক। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাই? বিভিন্ন রকম জ্বালানি, প্রাকৃতিক গ্যাস হতে পারে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, বিভিন্ন রকম পোড়ানো বা এমনি কলকারখানায় যে সমস্ত পুড়ছে বা ধরো কাঠ কয়লা পোড়ানো হচ্ছে, এর থেকে কার্বন ডাই অক্সাইড বেরোয়। এছাড়া নাইট্রাস অক্সাইড যেটা বললাম, N2O, এগুলো কিন্তু অনেক সময় যে সমস্ত বাতাসে
যখন বাতাসে নাইট্রেটকে যখন ধাপে ধাপে এরা বা জলে মিশ্রিত নাইট্রেটকে যখন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে যেগুলো তারা যখন শোষণ করে আস্তে আস্তে এদেরকে বিজারিত করতে থাকে। এই বিজারিত করার স্টেপের সময় কিন্তু নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন এগুলো বাতাসে মিশে যাচ্ছে। যদিও নাইট্রোজেন আর অক্সিজেন যে দুটো বাতাসের মেন কন্টেন্ট বা বেশি পরিমাণে আছে, তারা কিন্তু কখনোই গ্রিন হাউস গ্যাস না, বা এগুলো আইআর শোষণ করে না, ইনফ্রারেড রে শোষণ করে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে মিথেন গ্যাস বলেছি। মিথেন গ্যাসটা কোথা থেকে আসছে? মিথেন গ্যাস আসছে হচ্ছে, তোমরা জানো যে আমাদের দেশে প্রচুর জলাভূমি আছে, যেখানে প্রচুর পরিমাণে গাছপালার পাতা, ধান ক্ষেত এই সমস্ত রয়েছে, যেখানে কিন্তু ব্যাকটেরিয়ারা মিথানোজীবী ব্যাকটেরিয়া যেগুলো আছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া, তারা কিন্তু মিথেন তৈরি করছে। এছাড়াও গরুর অন্ত্রে, উইপোকার শরীরের মধ্যে কিন্তু মিথেন গ্যাস তৈরি হচ্ছে, যে গ্যাসটা কিন্তু তোমাদের আগে বলেছিলাম আমি একদিন, যে গ্যাসটা কিন্তু জ্বলতে সাহায্য করে না, কিন্তু নিজে দাহ্য একটা গ্যাস, এবং যেটা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। শুধু যে এই কারণগুলোর জন্যই যে গ্যাসটা, এই বিভিন্ন রকম গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে এমন নয়। যেটা সবথেকে বড় মারাত্মক চিন্তার কারণ, সেটা হচ্ছে মানুষের প্রতিদিনের ব্যবহারের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড বা পরিবেশ দূষণের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড। আমরা এই যে বিভিন্ন রকম গাড়ি চালাচ্ছি, এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, কয়লা হতে পারে, প্রাকৃতিক গ্যাস হতে পারে, খনিজ তেল হতে পারে, এগুলোর ব্যবহারে বা দহনের ফলে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে। এই যে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, যার ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যত বাড়বে ততই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের পরিমাণ বাড়বে। এই বিশ্ব উষ্ণায়নের পরিমাণ বাড়ার ফলে কি হচ্ছে? পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বা সমগ্র ভূপৃষ্ঠের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার জন্য উত্তর মেরু বা দক্ষিণ মেরুর যে সমস্ত বরফ বা যেগুলো পুরোপুরি বরফে ঢাকা, অ্যান্টার্কটিকা বা কুমেরু মহাদেশ, সুমেরু মহাদেশ, এগুলো কিন্তু আস্তে আস্তে বরফ গলতে শুরু করছে, যার ফলে পৃথিবীতে জলের স্তর কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা জানি যে পৃথিবীর বেশিরভাগটাই জল, এই জলের স্তর বা জলের পরিমাণ কিন্তু আরও বাড়ছে। চিন্তা করা হচ্ছে যে অদূর ভবিষ্যতে কিন্তু অনেক পৃথিবীর বেশ কিছু অংশ কিন্তু স্থলভাগ আর কি জলের তলায় চলে যেতে পারে। আবার এর ফলে অনেক জায়গায় জীববৈচিত্র্য নষ্ট হতে পারে, যেমন কোথাও হঠাৎ করে খরা, কোথাও হঠাৎ করে বন্যা, এরকম কিন্তু দেখা দিতেই পারে। সেই জন্য আমাদের খুব সচেতনভাবে পরিবেশ দূষণ বা প্রাকৃতিক দূষণ রোধ করতে হবে, যাতে গ্রিন হাউস গ্যাসগুলো তৈরি কম হয়, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিমাণ আস্তে আস্তে কমানো সম্ভব হয়, পুরোপুরি সভ্যতা টা বজায় রাখার জন্য, বা এই সভ্যতার ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, মানব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য। এবার আমরা দেখব কিছু কার্বন ঘটিত পলিমার আর তার ব্যবহার। কার্বন ঘটিত পলিমার মানে যার মধ্যে কার্বন আছে। পলিমার মানে কি? পলিমার হচ্ছে একটা বড় জিনিসকে বোঝায়, যেটা অনেক ছোট ছোট জিনিস জুড়ে তৈরি হয়েছে। এই পলিমারের ছোট যে জিনিসটা বা যে অংশটা ছোট, যেটা অনেকগুলো যে ছোট ছোট জিনিস জুড়ে তৈরি হয়েছে, সেগুলোকে বলা হয় মনোমার। মনোমার, অনেক সংখ্যক মনোমার একত্রিত হয়ে নির্দিষ্ট কন্ডিশনে, কোথাও কোথাও হয়তো কি নির্দিষ্ট পরিমাণ তাপ বা চাপের প্রয়োজন হয়, নির্দিষ্ট কন্ডিশনে তারা পলিমার তৈরি করে। যেমন আমরা বহুল প্রচলিত একটা পলিমার হচ্ছে পলিথিন বা প্লাস্টিক। এই ধরনের পলিথিন বা প্লাস্টিক যেটা তৈরি করছে, সেগুলো হচ্ছে ইথিলিনের পলিমার। ইথিলিন হচ্ছে এখানে মনোমার। ইথিলিনের পলিমারকে বলা হয় পলিইথিলিন বা পলিথিন। আচ্ছা, এখানে আমরা যে যে পলিমারগুলো ব্যবহার করছি, সেখানে দেখো কয়েকটা বলা আছে তোমাদের বইতে: পলিথিন, প্লাস্টিক, থার্মোকল, নাইলন। পলিথিন কী কী কাজে ব্যবহার করা জানো তো? বাজারে গেলে বা যে কোনো কিছু কিনতে গেলে, মিষ্টির দোকানে গেলে ক্যারি ব্যাগ বা খাবারের প্যাকেট হিসেবে যেগুলো বহন করার জন্য ব্যবহার করা, সেগুলো হচ্ছে পলিথিন, সেসব জায়গায় ব্যবহার করা হয়। প্লাস্টিক মগ, বালতি, জলের বোতল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। থার্মোকল হচ্ছে দেখবে বিভিন্ন সাজানোর কাজে আমরা অনেক সময় কেটে কেটে ব্যবহার করি। তাছাড়াও ঘরে যখন কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা কোনো দামি জিনিস আসে, দেখবে থার্মোকল দিয়ে এমনভাবে সেগুলোকে সেটিং করা থাকে যাতে কোনো রকম আঘাত না পায়। নাইলনে অনেক সময় দড়ি হিসেবে ব্যবহার করা হয়, নাইলনের দড়ি বা নাইলনের মগ বা বালতি বা ঝুড়ি, এই ধরনের জিনিসও কিন্তু তৈরি করা হয়। তো এই কার্বন ঘটিত পলিমার কিন্তু মানব সভ্যতাকে এমনভাবেই ছেয়ে ফেলেছে যে এগুলো মোটামুটি অপরিহার্যই বলতে পারো। যেমন প্লাস্টিকের পাইপ, হ্যাঁ, টায়ার, এই জলের বোতল। তবে এগুলো চেষ্টা করা উচিত
চেয়ার টেবিল সব কিছুই আছে এখন। তো এগুলো চেষ্টা করা উচিত এমনভাবে যেন এরা আমাদের আচ্ছাদিত করে ফেলতে না পারে, যাতে আমরা স্বাভাবিকভাবে শ্বাস নিতে না পারি। সেরকমভাবে যদি আচ্ছাদিত করে ফেলে তখন কিন্তু সেটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য এখন বিভিন্ন জায়গায় দেখবে ক্যারি ব্যাগ প্লাস্টিক বা পলিথিনের পরিবর্তে কাগজের ব্যাগ বা পাটের ব্যাগ এগুলো ব্যবহার করতে নির্দেশ দেওয়া হচ্ছে, বা অনেক জায়গায় কাগজের ব্যাগ ব্যবহার হচ্ছেও। এই ধরনের যে সমস্ত কৃত্রিম পলিমার আমরা ব্যবহার করছি তাদের সবথেকে বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এরা বহুদিন রয়ে যেতে পারে। এই যে বহুদিন থেকে যেতে পারে, এর ফলে কিন্তু অনেক রকম সমস্যার তৈরি হচ্ছে। এই যে প্লাস্টিক বা এদের সবথেকে বড় গুণ হচ্ছে এরা খুব নমনীয়, বা যেমন ইচ্ছে তুমি তেমনভাবে এদেরকে কিন্তু আকার দিতে পারো। হ্যাঁ, আর যেহেতু ছোট ছোট অণু জুড়ে অনেকটা বড় অণু বা শৃঙ্খলিত অণু তৈরি হচ্ছে, সেই জন্য এদের নমনীয়তাটা বর্তমান থাকছে বা বজায় থাকছে। কেমন? আচ্ছা, এই কৃত্রিমভাবে তৈরি যে সমস্ত পলিমার তাদের সবথেকে বড় সমস্যা হলো, বা যেটা ব্যবহারের কারণ সেটাই কিন্তু এরা ব্যবহারের বড় সমস্যা। সেটা হচ্ছে এই ধরনের পলিমার অনেক দিন ধরে লং লাস্টিং পলিমার আর কি, আয়ু খুব বেশি। আর এই ধরনের বিভিন্ন পলিমারের জিনিস তৈরি করার সময় তাকে ইচ্ছে মতো আকৃতি দেওয়া যায়। যেমন বললাম, যেহেতু এদের নমনীয়তা আছে সেই জন্য এদের ডিফারেন্ট শেপ দেওয়া যায়, আর হচ্ছে এটা অনেক দীর্ঘস্থায়ী। এটা এই ধরনের জিনিসগুলো, যেমন দেখো পলিথিন কি, এরা খুব নমনীয় আর আংশিক কঠিন, কিন্তু তড়িতের কুপরিবাহী। এদের ব্যবহার কি তোমরা জানো, সব কিছুতে আমরা ব্যবহার করছি এখন, ক্যারি ব্যাগ হিসেবে, তারপরে তোমার খাবার দাবার বহন করার ক্ষেত্রে সব কিছুতে আমরা পলিথিন ব্যবহার করছি। এরপর হচ্ছে টেফলনও কিন্তু একটা কৃত্রিম পলিমার। তার মধ্যে এটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট তড়িতের কুপরিবাহী। কী কাজে ব্যবহার করা হয়? ননস্টিক বাসনপত্র তৈরিতে, গাড়ির রঙের উপর প্রলেপ দিতে, এই ধরনের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এগুলো হচ্ছে পিভিসির ফুল ফর্ম পলিভিনাইল ক্লোরাইড। এটা ব্যবহার করা হয় জলের পাইপ তৈরি করতে। হ্যাঁ, পিভিসি পাইপ তোমরা জানো, পিভিসি জলের পাইপ তৈরি করতে, বা ইলেকট্রিক তারের গায়ে আস্তরণ, যেটা মানে প্লাস্টিকের কোটিং থাকে, সেটা তৈরি করতে ব্যবহার করা হয়। নাইলন কিন্তু খুব জলরোধী তন্তু, স্বচ্ছ আর শক্ত। যেটা বললাম, নাইলনের দড়ি ব্যবহার করা হয়। ছাদে দেখবে জেনারেলি নাইলনের দড়ি জামা কাপড় মেলার জন্য টাঙানো থাকে, যাতে এগুলো রোদ জল বৃষ্টিতে খুব তাড়াতাড়ি নষ্ট না হয়, জলরোধী তন্তু। এরপরে হচ্ছে টেরিলিন হচ্ছে নাইলনের মতো জল শোষণ করে না, নাইলনের মতোই এটাও মানে জলরোধী আর কি, আর হচ্ছে শক্ত দীর্ঘস্থায়ী তন্তু। এটা কি করা হয়? টেরিলিন হচ্ছে সুতির সাথে মিশিয়ে টেরিকট তৈরি করে। তোমরা টেরিকটের কাপড় শুনে থাকবে, অনেক সময় জামা কাপড় তৈরির জন্য ব্যবহার করা হয়। সুতির সাথে টেরিলিন মিশিয়ে টেরিকট তৈরি করা হয়, যেটা কিন্তু যে জল শোষণ করতে পারে, সুতির মতো টেরিলিনের মতো ভাঁজরোধী, কিন্তু সুতির মতো জল শোষণ করতে পারে। মানে সুতির কিছু ক্যারেক্টার থাকবে, আবার টেরিলিনের কিছু ক্যারেক্টারও থাকবে, বায়ু চলাচলও করতে পারে কিছুটা। সেই জন্য এই ধরনের, যেহেতু খুব ময়েশ্চার আর গরম আছে যে সমস্ত জায়গায়, সেই সব জায়গায় টেরিকটের কাপড়ের জামা কাপড় কিন্তু খুব বেশি মাত্রায় ব্যবহার করা হয়। তো এবার দেখো, কৃত্রিম পলিমার ব্যবহারের সংকট কিসে? মানে আমরা কেন কৃত্রিম পলিমারটা ব্যবহার করতে পারি না? সবথেকে বড় সমস্যা হচ্ছে এটা দীর্ঘস্থায়ী। যেটা বললাম, যে কারণে এগুলোকে আমরা ব্যবহার করি সেটাই কিন্তু এর ব্যবহারের জন্য সবথেকে মারাত্মক জিনিস, সেটা হচ্ছে এটা দীর্ঘস্থায়ী। মানে অনেক দিন যদি ফেলে রেখে দাও, এরা কিন্তু ডিকম্পোজ হয় না, যেমনকার তেমন থেকে যায়। যদি তোমরা সুতির কাপড় আর কিছুটা প্লাস্টিক ফেলে রেখে দাও, দেখবে কিছুদিন পর সুতিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু প্লাস্টিকটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে, এবং সেটা আস্তে আস্তে মাটির তলায় ঢুকে গিয়ে, এখন তোমরা জানো যে প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহারের ফলে কি হয়েছে, আস্তে আস্তে সেটা মাটিতে ফেলতে সেটা মাটির জাস্ট আমাদের ভূপৃষ্ঠের নিচেই একটা প্লাস্টিকের আস্তরণ তৈরি করেছে, যার ফলে কোনো রকম বৃষ্টির জল বা অব্যবহৃত যে জলটা বেরিয়ে যাচ্ছে, সেই জলটা কিন্তু মাটি শোষণ করে নিতে পারছে না, যার ফলে মাটির নিচের যে জলের লেয়ার সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে, বা অনেক ভিতর দিকে গভীরে চলে যাচ্ছে, নামতে শুরু করেছে। হ্যাঁ, সেই জন্য আমরা অনেক গভীর নলকূপের যে জলগুলো, সেগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা, মানে মাটির অনেক গভীরের জল, সেটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমছে, যেহেতু সেই জলস্তরটা পূরণ হচ্ছে না। আর বৃষ্টির জল শোষণ করে যে জলস্তর পূরণ করতে পারতো, সেটা কিন্তু এখন হচ্ছে না।
তো তোমরা দেখে থাকবে যে ধরো তুলো বা সুতির কাপড় বা এই ধরনের কোনো জিনিস যদি ফেলে রাখা হয় কিছুদিন পর সেটা নষ্ট হয়ে গেছে বা পচে গেছে আমরা বলি। তো সেটা কেন হয়, সেটা কী দিয়ে তৈরি, সেটা মেনলি হয় এগুলো সেলুলোজ দিয়ে তৈরি। এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে যেগুলো কিন্তু এই ধরনের প্রাকৃতিক পলিমার, সেলুলোজ তো একটা প্রাকৃতিক পলিমার, বড় অণু কার্বোহাইড্রেটের, তো এগুলোকে নষ্ট করে দিতে পারে। মানে এগুলোকে যেহেতু প্রকৃতি দ্বারাই নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য এগুলোকে বলা হয় বায়োডিগ্রেডেবল। হ্যাঁ, এই ঘটনাটাকে বলা হয় বায়োডিগ্রেডেশন, যেহেতু এরা বিভিন্ন প্রাকৃতিক অণুজীব দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে তাই একে বলা হয় বায়োডিগ্রেডেশন। আর এই জিনিসটাকে বলা হয়, এই যে জৈব পলিমার সুতির কাপড় বা তুলো বা খড়, এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল। কিন্তু পলিথিন বা পিভিসি এগুলো হচ্ছে তোমার কৃত্রিম পলিমার, এগুলো কিন্তু কখনোই বায়োডিগ্রেডেবল না। সেই জন্য বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি বা ব্যবহারের উপর কিন্তু খুব বেশি মাত্রায় জোর দেওয়া হচ্ছে। নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক যত ব্যবহার করব তত কিন্তু আমরা ক্ষতির দিকে এগিয়ে যাব। জীবাণুরা এগুলোকে ভেঙে ফেলতে পারে না, এগুলো কয়েকশো বছর, শত শত বছর আর কি জমে থাকতে পারে। সেটা কিন্তু মানব জীবন বা পুরোপুরি মানব সভ্যতার জন্য কিন্তু খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে। তোমরা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বা এই একটা এক্সাম্পল বলতে পারো যে ক্যাপসুলগুলো খাও, ক্যাপসুলের যে প্লাস্টিকটা দেখেছো তো, ওটা একটা প্লাস্টিকের কোটিং থাকে বাইরেটা, তো সেটা আমাদের শরীরের মধ্যে গিয়ে কীভাবে গলছে, সেটা যদি এই নর্মাল প্লাস্টিক বা পলিথিন দিয়ে তৈরি হতো সেটা কিন্তু কখনোই আমাদের শরীরের মধ্যে গিয়ে হজম হতো না, তাহলে সেটা আমরা খেতে পারতাম না। ওই যে ক্যাপসুলের বাইরের যে কোটিংটা প্লাস্টিক টাইপের যেটা, এটা কিন্তু বায়োডিগ্রেডেবল থাকে, সেই জন্য আমাদের শরীরের মধ্যে গিয়ে সেটা গলে যেতে পারে বা সেটা খেলে কোনো অসুবিধা হয় না। সেই জন্য এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরির উপর খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে এগুলো যদি আমরা পরিবেশে ফেলেও দিই সেগুলো কিন্তু প্রাকৃতিক অণুজীব দ্বারা সেগুলো ধ্বংস হয়ে যাবে বা পরিবেশে মিশে যাবে, পরিবেশের জন্য কোনো ক্ষতিকারক হয়ে দাঁড়াবে না। এই পুরো চ্যাপ্টারটা শেষ হলো কার্বন এবং কার্বন ঘটিত পলিমার। নেক্সট দিন আমরা আলোচনা করব।